গণভোটে জনগণের রায় ঘোষিত হওয়ার পর সরকারের কাজ তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলা নয়, বরং সেই বা রায়কে বাস্তবায়নযোগ্য প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপান্তর করা। সরকারের দায়িত্ব হলো জনগণের ইচ্ছাকে আইন ও প্রতিষ্ঠানে প্রতিফলিত করা, যেটা আমাদের দেশে, উপমহাদেশে, বিশ্বের কোথাও সচরাচর ঘটে না। আর আমার আরো সৌভাগ্য হচ্ছে যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি, বিদ্যমান বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ হিসাবে যার খ্যাতি এবং সংবিধানকে গভীরভাবে দেখার জন্য যার অভিনিবেশ, তিনি আয়োজন করেছেন একজন গীতিকার মূল প্রবন্ধ পাঠ করবেন। আর সেই আলোচনায় অংশগ্রহণ করছেন খ্যাতিমান আইন বিশেষজ্ঞ শরীফ ভূঁইয়া। সেই আলোচনায় অংশগ্রহণ করছেন একজন প্রফেসর মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী। সেই আলোচনায় অংশগ্রহণ করছেন আমারই ঘনিষ্ঠতম বন্ধু, 3 যুগের বন্ধু, সাবেক ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, সাবেক আইজিবি বাহারুল আলম। এটাও একটা ব্যতিক্রম ঘটনা। আর আরেকটা ব্যতিক্রম, যেহেতু আমার বন্ধু, এই জন্য একটু বাড়তি সুযোগ নিচ্ছি বাহারুল আলম সম্পর্কে। আমাদের দেশে যখন নির্বাচন হয় তখন যে আইজিপি থাকে সেই তুপের মুখে পড়ে, কারণ নির্বাচনে পুলিশের ভূমিকা যথার্থ থাকে না, আর শেষে আইজিপি প্রশ্নবাণে বিদ্ধ হয়। একমাত্র এইবারের আইজিপি, গত নির্বাচনে আইজিপি কোনো জনগণ দ্বারা নিন্দিত হয় না, বরং নন্দিত হয়েছে। এই একটা প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হলো যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গীতিকার হিসাবে আপনি কেন সংবিধান নিয়ে, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী এক জায়গায় যখন সংসদের 300-600 আসন হয়ে যায়, 300 মানে সংসদের মেয়াদ থাকতে আবার আরেকটা সংসদের শপথ নিয়ে নেয়, তখন আমি লিখছিলাম যে এটা অবৈধ, 600 মেম্বার হয়ে যাচ্ছে, আর সংসদের মেয়াদ একদিন আগে পিছিয়ে কেউ করতে পারবে না ভাঙ্গা পর্যন্ত। তো উনি খুব বিরক্ত হয়েছিল। বিরক্ত হয়ে পরের দিন ইউনিভার্সিটিতে বক্তৃতা ছিল যে এখন তো সবাই সংবিধান নিয়ে কথা বলে। উনি আমার নাম উল্লেখ করে নাই, কিন্তু বলেছিল যে সবাই সংবিধান নিয়ে কথা বলে। তখন সেদিন থেকে আরো সংবিধান নিয়ে সিরিয়াস ছিলাম যে রাষ্ট্রের জনগণের জন্য সংবিধান, জনগণই সংবিধান পড়বে, কোনো আইন বিশারদের জন্য সংবিধান না, কোনো রাজনীতিবিদের জন্য সংবিধান না। সংবিধান হচ্ছে জনগণের জন্য। সুতরাং আমি রাষ্ট্রের জনগণ, আমি সংবিধানই চর্চা করব। আর আমি এই রাষ্ট্রে যখন দেখি যে রাষ্ট্রের কাঠামোর কারণে হাজার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, রাষ্ট্রের বিচার বিভাগীয় হত্যার জন্য একজন মানুষ মারা যাচ্ছে, একজন মানুষ, নিরন্ন মানুষের মায়ের হাহাকার শোনা যাচ্ছে, শুধু গান লিখবো, শুধু প্রেমের গান লিখবো, সেটা আমার দায় বহন করা হয় না। আমি তখন উপলব্ধি করেছি যে নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি যদি সরকারের গত 15 বছর যাবৎ, 17 বছর যাবৎ আমি যদি সরকারের পক্ষ অবলম্বন করতাম, অনেক বেশি গান জনপ্রিয় হইতো, অত গানও বেশি লেখা হতো, হয়তো আমি খ্যাতি পেতাম, হয়তো সরকারের কোনো পদ অলঙ্কিত করতে পারতাম, কিংবা রাষ্ট্রীয় পদক অলঙ্কিত করতে পারতাম। কিন্তু এইসব করলে আমার বিবেকের মৃত্যু হতো। আমি যদি পদক পেতাম আপোষ করে, তাহলে আমার বিবেকের মৃত্যু হতো। আর আজকে যখন আমি উপলব্ধি করি আমার পদকের দরকার নাই, আমি জনগণের পক্ষে দাঁড়িয়েছি, সেটাই জীবনের সবচেয়ে বড় উচ্চতর মহিমা। তা আমি আলোচকদেরকে আবার কৃতজ্ঞতা জানাই, রাষ্ট্র সংস্কার আন্দোলনকে কৃতজ্ঞতা জানাই যে একজন গীতিকারকে দামি বিষয়ে উত্থাপনের সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ হাসান কাইম ভাই। আমি আপনাদের সামনে আমার লিখিত বক্তব্য উত্থাপন করছি। আমি বইটা ছাপানো হয়েছে, আপনারা একজনও যাবেন না অন্তত বইটা না নিয়ে। আর কারো যদি মনে হয় যে কারো একটা বই দিবেন, আমাদের কাছে বইটা সংগ্রহ করবেন। আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার লিখিত বক্তব্য উত্থাপন করছি। গণভোট বৈধতার ভিত্তি জনগণ না সংবিধান। আধুনিক রাষ্ট্র দর্শনে ক্ষমতার মৌলিক বিভাজন নিহিত রয়েছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ও কনস্টিটিউটেড পাওয়ারের মধ্যে। এই দুইয়ের প্রকৃতি ও পারস্পরিক সম্পর্ক অনুধাবন ব্যতীত একটি মৌলিক প্রশ্নের নিষ্পত্তি অসম্ভব। সংবিধান কি জনগণকে সৃষ্টি করে, নাকি জনগণই সংবিধানের অধিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা? কনস্টিটিউয়েন্ট পাওয়ার হলো জনগণের সেই অনিবার্য ক্ষমতা, অনিস্বীকার্য ক্ষমতা, যার দ্বারা রাষ্ট্র ও সংবিধান অস্তিত্ব লাভ করে। এটি কোনো পূর্বস্থিত আইনের অধীন নয়, বরং সকল আইনের ভিত্তি এবং বৈধতার চূড়ান্ত নির্ধারক। কোনো প্রতিষ্ঠান এটিকে নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করতে পারে না, কারণ প্রতিষ্ঠানসমূহ এর সৃষ্টি। এই ক্ষমতা আদি, অবিভাজ্য ও অখণ্ড এবং সকল রাষ্ট্রীয় ক্ষমতার ঊর্ধ্বে। রাষ্ট্রের সংকটময় মুহূর্তে, গণ অভ্যুত্থান, বিপ্লব বা গণবিস্ফোরণের সময় কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিজেই প্রত্যক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণে অবতীর্ণ হয়। তখন এটি প্রচলিত সংবিধানের সীমা অতিক্রম করে নতুন শাসন শৃঙ্খলা নির্মাণ করে এবং জনগণের আত্মদান ও অভিপ্রায়কে চূড়ান্ত বৈধতা প্রদান করে। কনস্টিটিউটেড পাওয়ার হলো সেই প্রাতিষ্ঠানিক ক্ষমতা যা সংবিধান প্রতিষ্ঠার পর তার নির্ধারিত কাঠামোর ভিতরে সীমাবদ্ধভাবে পরিচালিত হয়। সংসদ, আদালত ও নির্বাহী বিভাগ সবই এর অন্তর্গত।
তারা সংবিধানের অধীন এবং নির্ধারিত বিধি নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব এর বৈধতা আসে সংবিধানের প্রতি আনুগত্য থেকে। তাই এটি কোনোভাবেই নিয়ম প্রণয়নের মৌলিক ক্ষমতা নয়, বরং পূর্ব নির্ধারিত নীতিমালার মধ্য থেকে কার্যকরী এক অধীনস্থ ক্ষমতা। এই দুই ক্ষমতার সম্পর্ক মৌলিকভাবে একমুখী, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ার ক্রিয়েটস দ্য কনস্টিটিউশন আর কনস্টিটিউটেড পাওয়ার অপারেটস উইদিন ইট। অতএব জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার সার্বভৌম কর্তৃত্ব, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ সেই কর্তৃত্বেরই প্রাতিষ্ঠানিক প্রকাশ মাত্র। এই সম্পর্কের ভাঙ্গন থেকেই সংকটের সূচনা, যখন গঠিত ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ জনগণের প্রত্যক্ষ ও সার্বভৌম ইচ্ছার প্রকাশকে অস্বীকার বা অকার্যকর করে, তখন তা কেবল ব্যর্থতা নয়, বরং এটি কনস্টিটিউয়েন্ট পাওয়ারের প্রত্যাখ্যান, অর্থাৎ রাষ্ট্র নিজেই তার সৃষ্টিকারীকে অস্বীকার করছে। সংসদ, আদালত এবং নির্বাহী নিজেদের ক্ষমতাকে এমনভাবে প্রয়োগ করে যেন তারাই চূড়ান্ত সার্বভৌম। এই অবস্থায় এটি রূপ নেয় গভীর নৈতিক, দার্শনিক ও সার্বভৌমত্বের সংকটে। গণভোট হলো রাষ্ট্রের সেই আয়না যেখানে রাষ্ট্র নিজের প্রতিচ্ছবি নয়, বরং তার স্রষ্টা জনগণের মুখচ্ছবি প্রত্যক্ষ করে। এটি এমন এক দার্শনিক মুহূর্ত যা প্রতিনিধিত্বের সকল স্তর অতিক্রম করে জনগণ নিজেই আইন ও রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব হিসাবে আবির্ভূত হয়। এটি কেবল একটা প্রক্রিয়া নয়, বরং জনগণের সার্বভৌমত্ব অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ারের প্রত্যক্ষ অনুশীলন, যেখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই জনগণ সরাসরি তাদের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ করে। বাংলাদেশের বিদ্যমান সরকার কেবল গণভোটের দাবিকে উপেক্ষা করছে না, বরং তা অস্বীকার করছে, সাংবিধানিক স্বীকৃতি দিতে অনীহা প্রকাশ করছে, এমনকি কার্যত গণভোটের সম্ভাব্য রায়কেই বাতিল করে দিচ্ছে। এই অবস্থান স্পষ্টভাবে নির্দেশ করে যে কনস্টিটিউটেড পাওয়ার নিজের সীমা লঙ্ঘন করে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের উপর কর্তৃত্ব আরোপ করতে চাচ্ছে, অথচ গণতান্ত্রিক দর্শনে জনগণই সকল ক্ষমতার সার্বভৌমত্ব কর্তৃত্ব। ফলে গণভোটকে অস্বীকার করা মানে কেবল একটা প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করা নয়, এটি জনগণের সার্বভৌম ইচ্ছাকে অকার্যকর করে দেওয়ার এক গভীর রাজনৈতিক দৃষ্টতা। এই অবস্থায় বিষয়টি আর কেবল আইনি বা প্রক্রিয়াগত বিতর্কে সীমাবদ্ধ থাকে না, বরং রাষ্ট্র নিজেই তার কর্তৃত্বের অধিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়ে। যখন সরকার একদিকে গণভোটকে ঘটনাক্রমে সিদ্ধ বলে স্বীকার করে, অথচ অন্যদিকে সেটিকে আদালতের বিচারাধীন বিষয় হিসেবে উত্থাপন করে, তখন এটি কেবল নীতিগত দ্বিধা নয়, বরং একটি সচেতন দ্বৈততা যেখানে রাষ্ট্র নিজেকে বিভক্ত করে ফেলে। এই অবস্থান কোনো সাধারণ সাংবিধানিক টানাপোড়েন নয়, বরং এটি একটি কনস্টিটিউটিভ ফ্র্যাকচার, অর্থাৎ একটি মৌলিক বিচ্ছেদ, যেখানে রাষ্ট্র তার ভিত্তি এবং প্রাতিষ্ঠানিক রূপ এর মধ্যে সংযোগ হারিয়ে ফেলে। যখন সংবিধান জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে না, নির্বাচন অবিশ্বাসযোগ্য হয়ে পড়ে, রাষ্ট্র বৈধতা হারায় এবং প্রতিষ্ঠিত ক্ষমতা নিজেকে অপরিবর্তিত মনে করে, তখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার জেগে ওঠে, কখনো গণ অভ্যুত্থান বা গণবিদ্রোহে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানকে কেবল রাজনৈতিক পরিবর্তন হিসাবে দেখা ভুল হবে। এটি ছিল একটা প্রকৃত কনস্টিটিউয়েন্ট মুভমেন্ট, একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে জনগণ নিজেকে রাষ্ট্র সৃষ্টিকারী শক্তি হিসাবে প্রকাশ করে। এই সত্যকে অস্বীকার করা মানে ইতিহাসকে অস্বীকার করা। প্রশ্নটি কেবল গণভোট কার্যকর হয়েছে কিনা তা নয়, বরং রাষ্ট্র কি তার সার্বভৌম কর্তৃত্বের প্রতি অনুগত, না তা থেকে বিচ্যুত হয়ে কেবল প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে থাকার অপচেষ্টা করছে। এই প্রেক্ষাপটে গণভোটকে কেবল ঘটনা বলা একটা গুরুতর তাত্ত্বিক অবমূল্যায়ন। এটা প্রকৃতপক্ষে জনগণের সার্বভৌম ইচ্ছা প্রত্যক্ষ বহিঃপ্রকাশ। গণভোটকে ঘটনাক্রমে সিদ্ধ বলে অভিহিত করা এক গভীর রাজনৈতিক বিভ্রম, কারণ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংবিধান নির্ধারক প্রক্রিয়া, যার মাধ্যমে নতুন বৈধতা ও রাষ্ট্রের সাংবিধানিক অভিমুখ গঠিত হয়। ঐতিহাসিক ধারাবাহিকতায় 1971 সালের মুক্তি সংগ্রাম ছিল এই ভূখণ্ডে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের সর্বোচ্চ প্রকাশ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভূখণ্ডের উপর তাদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আছে। ঘোষণাপত্রে আরো বলা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ, অর্থাৎ জনগণই সার্বভৌম। এই দুই ঘোষণার সমন্বয়ে স্পষ্ট হয়, জনগণ কেবল তাত্ত্বিকভাবে সার্বভৌম নয়, বরং বাস্তব সংগ্রামের মধ্য দিয়ে সেই সার্বভৌম থেকে কার্যকর করেছে। ফলে রাষ্ট্রের বৈধতা কোনো পূর্বস্থিত সংবিধান বা আদালতের অনুমোদন থেকে নয়, বরং জনগণের আত্মনিয়ন্ত্রণ, কার্যকর ক্ষমতা প্রয়োগ থেকে উদ্ভূত। 71 সাল প্রমাণ করে জনগণই বৈধতা নির্ধারক এবং তাদের সংগঠিত ইচ্ছা ও কর্তৃত্ব থেকেই নতুন রাষ্ট্র ও আইনের জন্ম। 1990 সালের গণ অভ্যুত্থানেও জনগণকে সেই একই কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রয়োগ করতে হয়।
তখন সংবিধানে এর স্থান কোথায় বা আদালতের অনুমোদন প্রয়োজন কিনা এ ধরনের প্রশ্ন ওঠেনি, কারণ জনগণের ইচ্ছাকেই বৈধতার মৌলিক ভিত্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বর্তমানে জুলাই রক্তাক্ত গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতাসীন সরকারের অবস্থানে স্পষ্ট অসামঞ্জস্য প্রতীয়মান। গণ অভ্যুত্থানের পর গণভোট ও জাতীয় নির্বাচন একযোগে আয়োজনের প্রস্তাবে যে রাজনৈতিক নেতৃত্ব হা ভোটের আহ্বান জানিয়েছিল, পরবর্তীতে সেই একই গণভোট নিয়ে তাদের সংশয় বা আপত্তি, এটি একটি মৌলিক দ্বন্দ্বের প্রকাশ। এটি কেবল রাজনৈতিক অবস্থান পরিবর্তন নয়, নীতিগত ধারাবাহিকতার স্পষ্ট বিচ্যুতি। যে প্রক্রিয়াকে একদিকে বৈধতার ভিত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, অন্যদিকে পরবর্তীতে সেটিকে প্রশ্নবিদ্ধ করা তার সংশ্লিষ্ট অবস্থানের নৈতিক ভিত্তিকে দুর্বল করে। গণভোটের রায়কে আদালতে বিচারাধীন বলা এই ক্ষেত্রেও একই মৌলিক প্রশ্ন প্রযোজ্য। আদালত সংবিধান থেকে উদ্ভূত, আর সংবিধান জনগণের সার্বভৌম ইচ্ছার প্রাতিষ্ঠানিক রূপ। অতএব আদালত জনগণের ঊর্ধ্বে নয় এবং সেই সার্বভৌম ইচ্ছার সীমাবদ্ধ বিধিবদ্ধ অভিব্যক্তি। যদি আদালত জনগণের প্রত্যক্ষ রায়কে স্থগিত বা বাতিল করার ক্ষমতা দাবি করে, তবে তা নিছক বিচারিক ব্যাখ্যা নয়, বরং এটি বিচারিক এখতিয়ার অতিক্রম, যা বিচার বিভাগের সাংবিধানিক সীমারেখা লঙ্ঘন করে। বর্তমান সরকারের অবস্থা স্পষ্ট দ্বৈততা বিদ্যমান। একদিকে গণভোট হয়েছে তাই সিদ্ধ, অন্যদিকে বিষয়টি আদালতে বিচারের দিন এবং সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। এই তিন অবস্থান নিয়ে মিলিয়ে একটা গভীর সাংবিধানিক অসামঞ্জস্যতা সৃষ্টি হয়েছে, যা কার্যত ডুয়েল সভরেনিটির ক্লেমের ইঙ্গিত। এতে জনগণের সার্বভৌমত্ব একদিকে স্বীকৃত, অন্যদিকে প্রক্রিয়াগতভাবে স্থগিত। এটি নৈতিক দায় এড়িয়ে চলা, যেখানে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় না, বরং তা বিলম্বিত করে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটা সুসংহত নৈতিক রাজনৈতিক ভিত্তি, যা রাষ্ট্রকে কেবল ক্ষমতার কাঠামো হিসাবে নয়, বরং বৈধতার একটা নৈতিক বিন্যাস হিসাবে পুনর্গঠন করে। গণভোটে জনগণের রায় ঘোষিত হওয়ার পর সরকারের কাজ তা নিয়ে নতুন করে প্রশ্ন তোলা নয়, বরং সেই বা রায়কে বাস্তবায়নযোগ্য প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপান্তর করা। সরকারের দায়িত্ব হলো জনগণের ইচ্ছাকে আইন ও প্রতিষ্ঠানে প্রতিফলিত করা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।